একটা গ্রামে অঙ্কুর নামের একজন ব্যক্তি থাকত। অঙ্কুর গ্রামে ছোট্ট মোটো মজদুরি করে নিজের সংসারের পেট পালন করত। বিন্দিয়া, চল বাজারে যাই, একটু টাকা বেঁচে আছে, ব্যাস আজকের জন্য সবজি আর আটা নিয়ে আসি। বিন্দিয়া নিজের মায়ের সাথে বাজারে চলে যায়। বাজারে হঠাৎ করে বিন্দিয়ার চোখ পড়ে একটা বরফের গোলার ঠেলার ওপরে। মা, দেখো কত গরম পড়েছে, আমাকে একটা বরফের গোলা খাইয়ে দাও না। নিজের মেয়ের কথা শুনে বিন্দিয়া বরফের গোলার ঠেলার কাছে গিয়ে ঠেলাওয়ালাকে বলে, দাদা, একটা বরফের গোলা কত টাকা? 10 টাকার। কি, 10 টাকার? আমি যখন ছোট ছিলাম তখন তো 1 টাকায় পেতাম। আরে সেই যুগ চলে গেছে, কিনতে চাইলে কিনুন, না হলে এখান থেকে যান তো দেখি, যান। বিদ্যা নিজের বাড়িতে চলে আসে। বিকেলবেলা যখন তার বর বাড়িতে ফেরে তখন বলে, কি হয়েছে বিদ্যা, তোমার মুখটা এরকম শুকনো শুকনো কেন? আজ আমি প্রথমবার জানতে পারলাম যে গরিবদের সমাজে কোনো রকম সম্মান হয় না। আরে কি হয়েছে সেটা ভালো করে বলবে। বিদ্যা কাঁদতে কাঁদতে সমস্ত কথাটা তাকে বলতে শুরু করে। তুমি নিশ্চয়ই ওই সত্তু গোলার কাছে চলে গিয়েছিলে, তাই না? এমনিতেই সত্তু অনেক দিন ধরে গ্রাহকদের সাথে বাজে কথা বলে। পরের দিন অঙ্কুর প্রধান বাবুর বাড়িতে যায়। কি হয়েছে অঙ্কুর, আজকে আমার বাড়িতে কি করে এলে, কি ব্যাপার? আপনি ভুল ভাবছেন প্রধান মশাই, আমি তো আপনার সাথে কিছু পয়সা চাওয়ার জন্য এসেছি আর কি। অঙ্কুরের কথা শুনে প্রধান আশ্চর্য হয়ে বলে ওঠে, অঙ্কুর, পয়সা ধার তাকেই দেওয়া যায় যে ফেরত দেওয়ার মতন ক্ষমতা রাখে, বুঝেছো? আমার পুরো কথাটা তো শুনুন প্রধান মশাই, আমি একটা বরফের গোলার ঠেলা গাড়ি লাগাতে চাই, আপনি আমাকে সাহায্য করুন না। বিকেলের মধ্যে আমি যত পয়সা রোজগার করব তার থেকে 4 ভাগের 1 ভাগ আপনি আমাকে দিয়ে দেবেন, বাকি সব পয়সা আপনারই থাকবে। অঙ্কুরের কথা শুনে প্রধান নিজের মনে মনে বলে, এই তো দেখছি সত্যি একেবারে মূর্খ, মাত্র 4 ভাগের 1 ভাগই চাইছে। এর মানে হলো 100%-এর থেকে 75% তো আমারই লাভ হয়ে গেল। ঠিক আছে, তোর উপায় আমার মাথায় ঢুকে গেছে, কিন্তু একটা কথা মনে রাখিস, বিকেলের মধ্যে আমার ভাগে সব পয়সা কিন্তু পেয়ে যাই জানো। এইটুকু বলে প্রধান কিছু টাকা অঙ্কুরের হাতে দিয়ে দেয়। অঙ্কুর খুশি খুশি নিজের বাড়িতে চলে যায় আর সমস্ত কথা নিজের স্ত্রীকে বলে দেয়। আর তারপর, দেখো বিদ্যা, আমাদের বরফের গোলার ঠেলা গাড়ি আমাদের গ্রামে একবারে ধুম মাচিয়ে ছাড়বে। ছোটবেলা থেকেই বরফের গোলা তৈরি করা আমার খুব পছন্দ। আর হ্যাঁ, বিন্দাকেও আর অন্যের দোকানে যাওয়ার কোনো দরকার পড়বে না। পরের দিন অঙ্কুর ঠেলাতে বরফের গোলা রেখে গলি গলি মহল্লা মহল্লায় বিক্রি করতে শুরু করে। একজন গ্রাহক ভয়ঙ্কর গরমে নিজের মাথার ঘাম মুছতে মুছতে অঙ্কুরের ঠেলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে দাদা, আপনার মাথা থেকে এত ঘাম ঝরছে কেন? আরে হ্যাঁ দাদা, হ্যাঁ, অন্য গ্রাম থেকে হেঁটে হেঁটে আসছি তো। একটা বরফের গোলা কি খাওয়াবে তুমি আমায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু দাদা আমার কাছে পয়সা নেই যে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি কালকে এখানে এই সময় এসে পয়সাটা তোমায় দিয়ে যাব। আরে কি কথা বলছেন আপনি? আপনি যদি নাও দেন তবুও বরফের গলা আপনাকে খাওয়ানো আমার কর্তব্য তো। কাউকে সাহায্য করা খুবই পুণ্যের কাজ। এইটুকু বলে অঙ্কুর সেই গ্রাহককে একটা বরফের গোলা তৈরি করে দিয়ে দেয়। গ্রাহক খেয়ে খুশি হয়ে যায় আর বলে, তুমি তো 70 থেকেও ভালো বরফের গোলা তৈরি করো দেখছি, হ্যাঁ? আর তোমার স্বভাবও দেখছি খুব ভালো। তোমার জায়গায় যদি 70 থাকতো না, তাহলে আমাকে এতক্ষণে গালাগাল দিয়ে এখান থেকে ভাগিয়ে দিত। পরের দিন সেই গ্রাহক অঙ্কুরকে টাকা দিয়ে চলে যায়। অঙ্কুরের দোকানদারি পুরো গ্রামে ভালোই চলছিল। এখন অঙ্কুরের অংশে 1/4 টাকা বিকেল পর্যন্ত জমা হতে শুরু করে। অঙ্কুর বিকেলবেলা নিজের অংশের টাকা নিজের বউ বিদ্যার হাতে রেখে দেয়। তুমি তো বলেছিলে যে তুমি প্রধান থেকে শুধু 1/4 অংশই চেয়েছো, কিন্তু তুমি যে রোজ রোজ আমার হাতে অনেকগুলো টাকা রেখে দাও, সেগুলো? এই সব কিছু ঈশ্বরের কৃপা বিদ্যা। আমি তো ছোটবেলা থেকে বরফের গলা পেরিতেই খাইয়ে দিই। এই কাজটা তুমি খুব ভালো করছো। বাচ্চাদের থেকে বরফের গোলা টাকা নেওয়া উচিত না।
অন্যদিকে সত্যু চিন্তিত অবস্থায় নিজের দোকানে নিজের চাকর রামুকে প্রচণ্ডভাবে বকছিল। এইসব কি হচ্ছে রামু? আমি দেখছি গত 1 মাস ধরে আমার বিক্রি অনেক কমে গেছে। এতে আমার তো কোনো দোষ নেই বাবু। বলে আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি যে গ্রামের সব লোকজন শুধু এখন ওই ঠেলা গাড়ির থেকেই তো বরফের গোলা নেয়, তাই না? কারণ গরিবদের কাছ থেকে আর বাচ্চাদের থেকে পয়সাই নিচ্ছে না ও। এই অঙ্কুরের কিছু একটা করতেই হবে আমার, বুঝতে পেরেছ? অন্যদিকে অঙ্কুর ভীষণ গরমে রোদে দাঁড়িয়ে গ্রাহকদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। তক্ষুনি একটা সুন্দর 10 বছরের মেয়ে যে খুব ভালো কাপড় পরে রেখেছিল সে এসে বলে, আমাকেও একটা বরফের গোলা খাওয়ান। আমি তো অনেক প্রশংসা শুনেছি, কিন্তু আমার কাছে টাকা নেই। কিন্তু তোমার কাপড়টা দেখে তো মনে হচ্ছে যে তুমি যেন বড়লোক পরিবারের কোনো সুন্দরী একটা মেয়ে। তুমি খাওয়াতে চাইলে খাওয়াও, নয়তো বারণ করে দাও। অঙ্কুর হাসতে হাসতে একটা বরফের গোলা সুন্দর বাচ্চাটাকে দেয় আর বলে, বাচ্চাদেরকে আমি কষ্ট দিতে পারি না। ওই মেয়েটা বরফের গোলা খেতে খেতে অঙ্কুরকে বলে ওঠে, কিন্তু আমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে। তুমি আমাকে বরফের গোলা খাইয়েছো, তার বদলে আমি তোমাকে বরফের গোলার পাহাড়ের রাস্তা বলবো। কিন্তু এখন সেই সময় আসেনি, কিন্তু তাড়াতাড়ি আসবে। এইটুকু বলে সেই মেয়েটা ওখান থেকে চলে যায়। অঙ্কুর বাচ্চা ভেবে তার কথায় মনই দিল না। বিকেলবেলা অঙ্কুর যখন প্রধানের কাছে গেল তখন ওখানে সত্যকে বসে থাকতে দেখে। অঙ্কুর, কাল থেকে বরফের গোলার ঠেলা গাড়ির আর লাগানোর কোনো দরকার নেই। আমি কি কোনো ভুল করেছি? আমি তোমাকে ব্যবসা করার জন্য পয়সা দিয়েছিলাম তো, লোকজনকে ফ্রিতে দেওয়ার জন্য নয়। কিন্তু আপনার ভাগের পয়সা আমি তো আপনাকে সৎভাবে প্রতি মাসে দিয়ে যাই। সে সব পয়সা তো আমারই, তাই না? এতে তোমার আর কি ভাগ রয়েছে? হ্যাঁ, এখন তুমি যেতে পারো এখান থেকে। পরের দিন প্রধান অঙ্কুরকে ঠেলা তার বাড়ি থেকে তুলিয়ে নেয়। অঙ্কুর বেচারা আবার রাস্তায় নেমে আসে। সে চিন্তিত অবস্থায় একটা গাছের তলায় বসেছিল। তক্ষুনি সেই বাচ্চাটাই তার কাছে আসে আর বলে, আমি তোমাকে বলেছিলাম না যে সময় খুব তাড়াতাড়ি আসবে, চলো আমার সাথে। অঙ্কুর এর আগে কিছু বুঝতে পারত। তক্ষুনি সেই বাচ্চাটা তার হাত ধরে নেয়। কিন্তু তুমি আমায় কোথায় নিয়ে যেতে চাইছো বলো তো? ওই সামনে পাহাড় দেখছো তো, ওখানে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। অঙ্কুর ওই ছোট্ট বাচ্চাটার সাথে সামনের পাহাড়ে চলে যায়। হঠাৎ করে সেই পাহাড়ের ঠিক সামনে একটা অনেক সুন্দর পাহাড় দেখতে পায়, যেটা বরফের গোলার পাহাড় ছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি যে দেখছি সেটা কি সত্যি। কিন্তু বরফের গোলার পাহাড়। তক্ষুনি অঙ্কুর দেখতে পায় যে খুব সুন্দর স্ত্রী বরফের গোলার ঝোপড়ির বাইরে আসছে আর বলল, এটা আমারই মেয়ে। তুমি গরমে ওকে নিজের হাতের বরফের গোলা খাইয়েছো, তাই আমি খুব বেশি খুশি। এই বরফের গোলার পাহাড় আজ থেকে তোমার হলো। তুমি এখান থেকে যত ইচ্ছে ততটা নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এই রহস্যের খবর তুমি কাউকে বলো না। তক্ষুনি অঙ্কুরের চোখ সেই বরফের গোলার পাহাড়ে একটা সুন্দর ঠেলার ওপরে পড়ে। আরে, এ তো খুবই সুন্দর ঠেলা গাড়ি, একটা একদম ঘোড়ার গাড়ির মতন। তুমি আমাদের বরফের গোলার পাহাড় থেকে এই বরফের ঠেলাতে বরফের গোলা রেখে নিয়ে যেতে পারো। যতক্ষণ এটা এর ভেতরে থাকবে ততক্ষণ এগুলো গলবে না। অঙ্কুর সেই সময়ে অনেকগুলো বরফের গোলা সেই বরফের ঠেলাতে রেখে নিজের গ্রামে চলে আসে আর গলি গলি মহল্লা মহল্লাতে বিক্রি করে। বিকেল পর্যন্ত অঙ্কুরের এত আমদানি হয়ে যায় যতটা সে পুরো মাসেও রোজগার করতে পারতো না। এই ঠেলাটা তো তোমার খুবই সুন্দর গো, কোত্থেকে পেলে তুমি এটা? এটা একটা রহস্য বিদ্যা, এর ব্যাপারে না জিজ্ঞাসা করলেই ভালো। অঙ্কুরের কথা শুনে বিদ্যা হেসে দেয়। কিছু মাসের মধ্যেই অঙ্কুরের বরফের গোলা আশেপাশের গ্রাম আর শহরেও প্রসিদ্ধ হতে শুরু করে।
এখন তো বড় বড় মহানগর থেকেও লোকেরা শুধু অঙ্কুরেরই বরফের গোলা খাওয়ার জন্য তার গ্রামে আসতে শুরু করে। অঙ্কুরের বাড়ি ভাঙা চোরা ঝুপড়ির জায়গায় একটা বড় বাংলোতে পরিবর্তিত হয়, আর এই কথাটাই প্রধান আর সত্যু পছন্দ করছিল না। এইসব কি হচ্ছে প্রধান মশাই? আমি আপনাকে প্রতিদিন আমার বরফের গোলা থেকে 25% ভাগ তো দিয়ে দিই, তা সত্ত্বেও আমি রাস্তায় চলে এলাম। কিছু একটা গন্ডগোল আছে বই কি। ওর কাছে যে ওই ঠেলা গাড়ি মানে ওই ঘোড়া গাড়িটা যে রয়েছে, ওটা কোনোভাবেই দেখে মনে হয় না এই পৃথিবীতে পাওয়া যায়, বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে দুজনকে ওর ওপর একটু নজর রাখতে হবে। সত্যু আর প্রধান সেই দিন থেকে অঙ্কুরের ওপরে নজর রাখতে শুরু করে। আর একদিন ওরা অঙ্কুরকে সেই বরফের গোলার পাহাড়ে যেতে দেখে ফেলে। আমি যেটা দেখছি সেটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, একেবারে সত্যি। এইবার আমি বুঝতে পারছি যে ভিখারির কাছে এত সম্পত্তি পয়সা করতে এলো। তাহলে আর দেরি করছো কেন? আজ থেকে আমরা দুজনও এই বরফের গোলার পাহাড় থেকে গোলা নিয়ে গিয়ে বিক্রি করব। চলো। সত্যু আর প্রধান বরফের গোলার পাহাড়ে চলে যায়। তক্ষুনি উনি সেই স্ত্রী ঝুপড়ির বাইরে থেকে আসতে দেখতে পায়। তোমাদের দুজনের স্বাগত। তোমরা এখান থেকে যত খুশি তত বরফের গোলা নিয়ে যেতে পারো। এখানে সামনে তুমি একটা বরফের গোলা ঠেলাও দেখতে পাবে, তার মধ্যে তোমরা এই বরফের গোলা রেখে দাও। সত্যু আর প্রধান খুব তাড়াতাড়ি বরফের পাহাড় থেকে বরফের গোলা ভরতে শুরু করে। আজকের জন্য তো এইটুকুই যথেষ্ট প্রধান মশাই, চলুন এবার বাড়ি যাই। মুখিয়া আর সত্যু নিজের বাড়ির দিকে রওনা দেয়। তক্ষুনি তারা রাস্তাই দেখতে পাচ্ছিল না। ওরা আবার ঘুরে ফিরে সেই জায়গাতেই এসে দাঁড়িয়ে পড়ত যেখান থেকে তারা শুরু করেছিল। তক্ষুনি সেই সুন্দর স্ত্রী হাসতে হাসতে বলে, ক্ষমা করবেন, আসলে তোমরা যেই বরফের গোলার পাহাড়ে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুধু সেই ব্যক্তিই বাড়ি ফেরত যেতে পারে যার মন সত্যি থাকে আর যার মনে মনুষ্যত্ব থাকবে। তার মানে কি বলতে চাইছো? এটা তোমাদের পৃথিবীর অংশ নয়, বরং তোমরা যেই পাহাড়ের রাস্তা দিয়ে এখানে এসেছো সেখানে একটা দরজা আছে, ওখানে একটা অদৃশ্য দ্বার আছে যেটা এই পৃথিবীতে খোলে, আর তুমি এখন সব সময়ের জন্য এখানেই ফেসে থেকে গেলে। এইটুকু বলে সেই সুন্দর স্ত্রী উধাও হয়ে যায়। প্রধান আর সত্যু ওখানে সব সময়ের জন্য বন্দী হয়ে যায়, আর অঙ্কুর আজও বরফের গোলা পাহাড় থেকে এনে গ্রামে বিক্রি করে।